লালুপুর বাঁশবাগানের সেই কাল রাত। লালুপুর গ্রামের শম্ভু ছিল বড্ড সাহসী। সে ভূতপ্রেত বিশ্বাস করত না। একদিন পাশের গ্রাম থেকে ফিরতে তার অনেক রাত হয়ে গেল। শর্টকাট মারতে শেষে ঠিক করল লালুপুরের সেই কুখ্যাত বাঁশবাগানের পথ দিয়েই বাড়ি ফিরবে। শম্ভু যখন বাগানের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ দেখল চারপাশ একদম নিঝুম হয়ে গেছে। ঝিঁঝি পোকার ডাক বন্ধ, এমনকি বাতাসের শব্দও নেই। শুধু তার নিজের পায়ের নিচে শুকনো বাঁশপাতার মচমচে শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ একজন তার ঠিক পেছনেই হাঁটছে। সে থামলে শব্দটা থেমে যায়, আবার হাঁটলে শব্দটাও শুরু হয়। হঠাৎ শম্ভুর বাঁদিকের একটা বাঁশঝাড় প্রবল বেগে দুলতে শুরু করলো, অথচ তখন কোনো বাতাস ছিল না। সে টর্চ জ্বালিয়ে দেখল এক জোড়া লম্বা ফ্যাকাশে পা মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে ঝুলছে। টর্চের আলো ওপরে তুলতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল একটা ছায়ামূর্তি বাঁশের মগডালে বসে নিচের দিকে তাকিয়ে অদ্ভুত শব্দে হাসছে। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু মনে হলো বাগানটা যেন শেষই হচ্ছে না। বারবার সে একই জায়গায় ফিরে আসছে। হঠাৎ একটা বাঁশ ধনুকের মতো বেঁকে তার পথ আটকে ধরল। গ্রাম্য লোককথা অনুযায়ী এটাকে বলে বাঁশে ভূতে পাওয়া। সে অনুভব করল হিমশীতল একটা হাত তার ঘাড়ে এসে পড়েছে, আর কানে কানে কেউ ফিসফিস করে বলছে, কোথায় যাবি? শেষ রক্ষাসম্ভর মনে পড়ে গেল তার ঠাকুরদার কথাটা, ভূতের খপ্পরে পড়লে ইষ্টনাম জপ করতে হয়। সে চোখ বন্ধ করে জোরে জোরে চিৎকার করতে শুরু করল। হঠাৎ ভোরের আজানের শব্দ শোনা গেল দূরে। সাথে সাথে চারপাশের সেই কুয়াশা আর বাঁশঝাড়ের ঝাপটানি থেমে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ শম্ভুকে বাগানের ধারে অচেতন অবস্থায় উদ্ধার করে। তার গায়ে ছিল বাঁশের কঞ্চির আঁচড়, আর গলায় ছিল কালচে আঙুলের ছাপ। এরপর থেকে লালুপুরের কেউ আর সূর্য ডোবার পর ওই পথে পা রাখার সাহস করেনি। শম্ভুর জ্ঞান ফিরল 3 দিন পর, কিন্তু যে শম্ভু ফিরে এলো সে যেন সেই পুরনো ডানপিটে শম্ভু নয়। তার চোখের মণি দুটো কেমন যেন স্থির, আর সারাক্ষণ সে ফিস ফিস করে কি যেন বলে। গ্রামের ওঝা রহমত চাচা বললেন, শম্ভুর শরীর ফিরলেও ওর ছায়াটা ওই বাঁশবাগানেই আটকে রয়ে গেছে। রহমত চাচা জানতেন লালুপুরের এই বাঁশবাগান সাধারণ কোনো জঙ্গল নয়। এটি একটি মৃত পথ, যেখানে জ্যান্ত মানুষের প্রবেশের অধিকার নেই। তিনি ঠিক করলেন পূর্ণিমার রাতে শম্ভুর হারানো ছায়া ফিরিয়ে আনতে হবে। তিনি তার পুরনো ঝুলি থেকে বের করলেন কিছু হাড়ের গুঁড়ো, কালো সরিষা আর একটি পুরনো পিতলের আয়না। পূর্ণিমার রাতে রহমত চাচা যখন বাগানে ঢুকলেন, তখন বাগানটা আর আগের মতো ছিল না। বাঁশগুলো যেন জীবন্ত সাপের মতো নড়াচড়া করছিল। হঠাৎ তিনি দেখলেন বাঁশঝাড়ের মাঝখানে একটি বিশাল দিঘি, যা আগে কখনো সেখানে ছিল না। সেই দিঘির কালো জলে তিনি দেখতে পেলেন শম্ভুর ছায়াটি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশ ঘিরে রয়েছে সেই লম্বা ফ্যাকাশে পাওয়ালা মূর্তিগুলো। রহমত চাচা মন্ত্র পড়ে কালো সরিষা ছিটিয়ে দিলেন চারদিকে। সাথে সাথে বাঁশঝাড়গুলো আর্তনাদ করে উঠল। কিন্তু সেই মগডালে বসা ছায়ামূর্তিটি অট্টহাসি দিয়ে নিচে নেমে এলো। তার মুখ নেই, শুধু জ্বলন্ত দুটো গর্ত। সে রহমত চাচাকে লক্ষ্য করে বলল, শম্ভু তো বেঁচে গেছে, কিন্তু তুই তো আর ফিরবি না। গ্রামের মানুষের আতঙ্ক পরদিন সকালে শম্ভু সম্পূর্ণ সুস্থ হয়ে বিছানায় উঠে বসল। তার গলার কালচে দাগগুলো ভোজবাজির মতো মিলিয়ে গেল। কিন্তু পুরো গ্রাম খুঁজেও রহমত চাচার কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু বাঁশবাগানের প্রবেশপথে পড়েছিল তার সেই চুরমার হয়ে যাওয়া পিতলের আয়নাটি। আয়নার ভাঙা কাচের টুকরোয় আজও কেউ তাকালে দেখতে পায়
রহমত চাচা যেন হাত নেড়ে সবাইকে নিষেধ করছেন ওই বাগানে ঢুকতে। রহমত চাচার নিখোঁজ হওয়ার পর লালুপুর গ্রাম যেন এক জীবন্ত শ্মশানে পরিণত হল। শম্ভু সুস্থ হয়ে উঠলেও তার মনের ভেতর এক অপরাধ বোধ দানা বাঁধতে থাকে। সে বুঝতে পারে তার জীবন ভিক্ষা পাওয়ার বদলে রহমত চাচাকে সেই অন্ধকারের কাছে নিজেকে বিলিয়ে দিতে হয়েছে। গ্রামের প্রবীণরা সিদ্ধান্ত নিলেন ওই বাঁশবাগানকে ঘিরে একটি উঁচু পাঁচিল তুলে দেওয়া হবে এবং কোনো অবস্থাতেই কেউ যেন সেই সীমানা অতিক্রম না করে। কিন্তু অভিশাপ কি কখনো পাঁচিল দিয়ে আটকে রাখা যায়? রহমত চাচার সেই চুরমার হয়ে যাওয়া পিতলের আয়নার বড় একটি টুকরো শম্ভু লুকিয়ে নিজের কাছে রেখেছিল। মাঝে মাঝে মাঝরাতে যখন চারপাশ নিঝুম হয়ে যায়, শম্ভু সেই আয়নার দিকে তাকাত। সে দেখত আয়নার ভেতর রহমত চাচা স্থির দাঁড়িয়ে আছেন। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। একদিন রাতে শম্ভু আয়নার খুব কাছে কান নিয়ে গেল। সে শুনতে পেল এক অতি প্রাকৃত ফিসফিসানি। ও আসছে, শম্ভু, ও আসছে। বাঁশবাগানটি আর আগের সীমানায় সীমাবদ্ধ রইল না। গ্রামের গরু ছাগল হঠাৎ করেই নিখোঁজ হতে শুরু করল। যারা সেই পাঁচিলের আশেপাশে যেত তারা এক অদ্ভুত পচা গন্ধ পেত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, গ্রামের কুকুরগুলো প্রতি রাতে বাঁশবাগানের দিকে মুখ করে করুণ স্বরে কাঁদতে শুরু করল। গ্রামের নতুন প্রজন্মের কয়েকটা ছেলে বিষয়টাকে কুসংস্কার বলে উড়িয়ে দিতে চেয়েছিল। তারা সিদ্ধান্ত নিল তারা দিনের আলোয় বাগানে ঢুকে রহমত চাচার হাড়গোড় খুঁজে বের করবে। কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেনি। শম্ভু বুঝল এই সমস্যা সমাধান তার হাতেই শুরু হয়েছিল এবং তাকেই শেষ করতে হবে। সে বুঝতে পারল রহমত চাচা আয়নার মাধ্যমে তাকে কিছু একটা সংকেত দিচ্ছেন। শম্ভু একদিন তার ঠাকুরদার পুরনো পুঁথি ঘেঁটে দেখল যে ওই বাগানটি আসলে একটি মায়াজাল। সেখানে যা দেখা যায় তার সবই সত্য নয়, বরং সেটি একটি অন্য জগতের প্রবেশপথ। সেই জগৎকে জয় করতে হলে সাহসের চেয়েও বড় প্রয়োজন নিজের মনের ওপর নিয়ন্ত্রণ। শম্ভু ঠিক করল সে একা যাবে। সাথে নিল গঙ্গার জল, রহমত চাচার সেই আয়নার টুকরো এবং একটি পুরনো তলোয়ার যা তার পূর্বপুরুষদের ছিল। অমাবস্যার রাত। শম্ভু যখন সেই পাঁচিল টপকে বাগানে ঢুকল, চারপাশের দৃশ্য দেখে তার মাথা ঘুরে গেল। বাগানটা আর বাগান নেই, যেন একটি গোলক ধাঁধা। বাঁশগুলো লতার মতো একে অপরের সাথে পেঁচিয়ে এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছে। হঠাৎ সেই দিঘিটি আবার আবির্ভূত হল। দিঘির জল রক্তবর্ণ ধারণ করেছে। জলের ওপর ভেসে উঠল সেই ছায়ামূর্তি, যার মুখ নেই, শুধু জ্বলন্ত চোখ। সে হাসতে হাসতে বলল, রহমতকে দিয়ে শান্তি হয়নি? এবার কি তুই নিজেই যমকে দাওয়াত দিতে এসেছিস? শম্ভু ভয় না পেয়ে আয়নার টুকরোটি ছায়ামূর্তির দিকে ধরল। অমাবস্যার অন্ধকার রাতেও সেই আয়না থেকে এক তীব্র স্বর্গীয় আলো ঠিকরে বেরোতে শুরু করল। রহমত চাচার আত্মা যেন সেই আলোর ভেতর দিয়ে বেরিয়ে এলো। রহমত চাচা চিৎকার করে বললেন, শম্ভু, দিঘির পারে রাখা সেই পুরনো কঞ্চির ওপর আয়নাটা ভেঙে ফেলে। ওটাই এই মায়ার প্রাণকেন্দ্র। শম্ভু দৌড়ে গিয়ে সর্বশক্তি দিয়ে আয়নাটি পাথরের ওপর আছাড় দিল। এক বিকট শব্দে পুরো বাগান কেঁপে উঠল। সেই ছায়ামূর্তিটি আগুনের গোলার মতো জ্বলে উঠে হাওয়ায় মিলিয়ে গেল। বাঁশ ঝাড়গুলো যেন যন্ত্রণায় আর্তনাদ করতে করতে মাটির নিচে ধসে যেতে লাগল। সকালের নতুন সূর্য পরদিন সকালে যখন গ্রামবাসী বাগানের কাছে গেল, তারা দেখল বাগানটি আর নেই। সেখানে শুধুই এক ধূ ধূ প্রান্তর, যেন কয়েকশো বছর ধরে এখানে কোনো গাছই ছিল না। দিঘিটি শুকিয়ে গেছে, আর তার মাঝখানে পড়ে আছে একটি জং ধরা পিতলের আয়না। রহমত চাচার দেহ কোনোদিন পাওয়া যায়নি,
কিন্তু গ্রামের মানুষ বলে আজও ঝোড়ো রাতে সেই প্রান্তরে কান পাতলে রহমত চাচার তসবিহ পড়ার শব্দ শোনা যায়। শম্ভু এরপর থেকে আর কখনো সেই পথে ফেরেনি। তবে তার ডায়েরির শেষ পাতায় সে লিখেছিল, কিছু রহস্য সমাধান না হওয়াই ভালো, কারণ ছায়া কখনো কখনো তার মালিকের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। শম্ভুর ডায়েরির সেই শেষ পাতাটি যখন গ্রামের লাইব্রেরির অন্ধকার কোণে ধুলো জমছিল, তখন লালুপুরের মানুষ ভেবেছিল আপদ চুকেছে। ধু ধু প্রান্তরে পরিণত হওয়া সেই বাঁশবাগান এখন কেবল এক ধূসর স্মৃতির কঙ্কাল। কিন্তু প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। শম্ভু লিখেছিল, ছায়া কখনো কখনো তার মালিকের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে।